এসআইআর ক্ষোভে সিএ দাওয়ায় নাম বাদে মতুয়া সমাজের মুখ ফেরানোর আশঙ্কা। নাগরিকত্ব বাস্তবায়নে আরো জোর কেন্দ্রের। বাংলায় আবেদন খতিয়ে দেখতে আরো দুই এম্পাওয়ার্ড কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের। 20 ফেব্রুয়ারি গঠিত কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ। আগেই আমলা গোয়েন্দা কর্তাদের একটি বিশেষ কমিটি গঠন হয়। নয়া দুই কমিটির নেতৃত্বেও জনগণনা বিষয়ক বিভাগের কর্তা। সিএতে প্রায় 90,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছে। ম্যাক্সিমাম এদের সিএতে আগামী দিনে নাগরিকত্ব পেয়ে যাবে, কারো চিন্তার কোনো কারণ নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার এবং স্পষ্ট করে বলে দিয়েছেন, একজন উদ্বাস্তুকে আমরা ছাড়বো না, তাদের সবার নাম ঢোকাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি। এখন বুঝতে পারছে যে বড় ভুল হয়ে গেছে, এখন সবাই শেষের দিকে দৌড়চ্ছে। মতুয়ারা জানে, মতুয়ারা নিশ্চিন্তে আছে যে নরেন্দ্র মোদী আছে তাদের জন্য। বিজেপি হিন্দুদের কথা ভাবে আর হিন্দুরা বিজেপির কথা ভাবে। যারা বৈধ নাগরিক তাদের অথই জলে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে এবার কমিটির নামে কমিটি গঠন করা হচ্ছে। তাদেরকে জোরে ধাক্কা মেরে যারা জলে ফেলে দিল, তারা এখন পাড়ে 4-5টা ডুবুরি দাঁড় করিয়ে রেখে বলছে ভয় পাবেন না, ডুবুরিরা কিন্তু পাড়ে আছে। যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে যে যারা ভোট দিয়েছেন, ভোটার বৈধ নাগরিক, কেন আপনারা তাদের শিকড় ধরে টানাটানি করছেন? এটা চোখে ধুলো দেয়া, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করা। বসন্ত উৎসবে ঐক্য ও সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। দোলের দিন শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবসে তাঁরই জীবন চারণ স্মরণ মুখ্যমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির বার্তা, কোনোভাবেই সাম্প্রদায়িক উস্কানিতে পা নয়, ধর্মনিরপেক্ষতা সহিষ্ণুতার গায়ে দাগ বরদাস্ত নয়, এক্স হ্যান্ডেলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আর এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রী চৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না। আর ভবানীপুরে দোল উৎসব হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, শোভাযাত্রাও করেন বিরোধী দলনেতা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সকালের সেই ছবি আপনারা দেখছেন। ভবানীপুরে দোল উৎসব, সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত, শোভাযাত্রা করেন বিরোধী দলনেতা। আর দোলের দিনেও রাজনৈতিক বার্তা শুভেন্দু অধিকারী। ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ, বিরোধী দলনেতাকে কটাক্ষ তৃণমূলে। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই শুভেন্দু অধিকারী দুদিন আগে ইফতার পার্টিতে যেতেন। এই ধরনের অসভ্য স্টেটমেন্ট বাংলা বরদাস্ত করবে না। এই বাংলা রবীন্দ্রনাথের মাটি, এই বাংলা নজরুল ইসলামের মাটি, এই বাংলা লালন ফকিরের মাটি। এই বাংলার মাটিকে যারা বারংবার টুকরো করতে চেয়েছেন, আজকে দোল উৎসব সেই প্রেমের বার্তার মাটি এই বাংলা। এই বাংলা শুভেন্দু অধিকারীদের হবে না। বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। 16 মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5 আসনে নির্বাচন। 2009 থেকে 2016 বিজেপির রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা। পদের জন্য রাজনীতি করিনি, কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনি, শুধু আদর্শের জন্য রাজনীতি করেছি। আমাকে এই স্বীকৃতি দেওয়াতে অসংখ্য বিজেপি কার্যকর্তাদের মনে একটা আশার আলো যে জাগছে, যে না, যতই কোণায় পড়ে থাকি পার্টির নজর আমাদের উপর আছে। পশ্চিমবঙ্গ সহ দেশের শ্রীবৃদ্ধি, দেশের সমৃদ্ধি এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কথা বলার যে একটা সুযোগ পাওয়া গেছে, তাকে পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি এবার বিহারে রাজ্যসভার প্রার্থী বিজেপির। ভয়ঙ্কর অভিযোগ, পার্টি অফিসে এনে ধর্ষণের অভিযোগ, বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর এই ঘটনা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু, রয়েছে আমার সঙ্গে। শান্তনুর কাছ থেকে জানতে পারবো। শান্তনু, এই তো ভয়ঙ্কর অভিযোগ, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা মূল অভিযোগ যে গত রাত 1টা নাগাদ কিন্তু এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, সেই সময় এক মহিলা তারা চিৎকারের শব্দ পান এবং তারপর তারা ছুটে গিয়ে দেখতে পান মানসিক সক্ষম এক মহিলা, তিনি চিৎকার করছেন এবং গোটা ঘটনা বয়ান করতেই বেরিয়ে আসে
ধৃত ব্যক্তি, যিনি এই এলাকারই বিজেপি নেতা বলে পরিচিত, এবং সেখানকার যে বিজেপির যে কার্যালয় রয়েছে সেখানে রাতে থাকতেন তিনি, এবং তিনি এই মহিলাকে নিয়ে এসে এই দলীয় কার্যালয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ, এবং সেই অভিযোগকে ঘিরেই কিন্তু রীতিমতো উত্তাল হয়ে ওঠে কি এলাকা। ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত শান্তনু? এখনো পর্যন্ত পুলিশ যেটা জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, আগামীকালকে তাকে আদালতে হাজির করবে পুলিশ। এবং এই ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি যদিও এই গোটা ঘটনা অস্বীকার করেছে এবং তারা দাবি করছে যে ধৃত ব্যক্তি তাদের দলীয় কোনো কর্মী নন, আচ্ছা। কিন্তু স্থানীয়দের দাবি তিনি কিন্তু বিজেপি সক্রিয় কর্মী, সেই বেশ। এলাকায় একদম পরিচিত। বিজেপির পার্টি অফিস, তার পাশে বিজেপির এক কর্মী, একনিষ্ঠ কর্মী নিতাই রায়, বিজেপির কোনো একটা হয়তো কিষাণ মজুর কোনো একটা দায়িত্ব হয়তো অবশ্যই আছে। সে রাস্তার এক মানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে সেখানে চেঁচামেচির কারণে মহিলা যখন চিৎকার করে সেখানে গিয়ে তো তখন তাকে ধরতে যায়, সে ভাগার চেষ্টা করে, তো এখানকার লোকাল লোকজন কোতোয়ালি থানার পুলিশ তাকে এখানে নিয়ে আসে। ঘটনাটা রেপ কেস ওই পাগলিটাকে, তখন মানে পাবলিকে হাল্লা তোলা শুনে যায়, মাটি দেওয়ার পরে স্বীকার করে। ওনার নাম নিতাই রায়। ও ওইখানে মানে জলপাইগুড়ি জেলার মানে বিজেপির কোনো একটা পদে আছে। এই যে বিজেপিরা বড় বড় লেকচার করতেছে যে আমাদের ভিতরে খুব সৎ আছি, এই জন্য এই যে এই ধরনের কাজ করেও যদি তারা বলে যে আমরা সৎ আছি, তাহলে কীভাবে আমাদের মহিলারা কীভাবে চলবে? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে সেখানকার তৃণমূলেরা রাত 12টার সময় কোনো পার্টি অফিস খোলা থাকে না, সেই পার্টি অফিস ফাঁকা ছিল, পরিকল্পিতভাবে বিজেপি বদনাম করার জন্য করছে। আর যে ঘটনাটা ঘটেছে সে আমাদের বিজেপি কেউ। আর নিউজরুম লাইভে এবার যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা। অসমে প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস। প্রথম প্রার্থী তালিকায় 42 জন প্রার্থীর নাম রয়েছে। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করব। নিলয় রয়েছে আমার সঙ্গে, নিলয়ের কাছ থেকে জানতে পারবো। নিলয়, ভোট ঘোষণার আগেই অসমে প্রার্থী তালিকা ঘোষণার পিছনে কংগ্রেসের রণকৌশল কি? ভোট ঘোষণার প্রায় 15 দিন আগেই কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা, 42 জনের প্রার্থী তালিকা। যদি ভোটের চেকার বোর্ডের গণনা, ভোটার চেকার বোর্ডের প্রথম মুভ কংগ্রেসের, আর প্রথম মুভ কংগ্রেসেতেই কংগ্রেসে কিন্তু প্রথম চমক দিলেন বিরোধী দলের উপদলপতি আর তারপর যোরহাট লোকসভা থেকে সাংসদ গৌরব গগৈ। এই জায়গাটাই জানতে চাইবো একটু যে অসমে কংগ্রেসের প্রার্থী তালিকায় গৌরব গগৈ ছাড়া উল্লেখযোগ্য মুখ কারা? দেখো, যদি পুরো তালিকাটা দেখি আমরা, তবে তালিকাটাতে কয়েকজন বিধায়ক রয়েছে, যেরকম আব্দুল সোবাহান আলী সরকার গৌরীপুরের থেকে, তারপরে নন্দিতা দাস বিধায়ক, আর অনেকগুলো চেনা মুখ। আর তারপরে আরেকটা হলো যে কংগ্রেসের যেটা বংশবাদ বলা হচ্ছে বা নেপথ্য, ওই যে পরিবার কেন্দ্রিক রাজনীতি, এবারও কিন্তু দুই দিগ্গজ কংগ্রেসী নেতা, দুজনেই হলো এমপি, দুজনেরই পুত্র। একজন হলো নওগাঁ থেকে, মানে আমার রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেন সামগ্রীর থেকে, আর তারপরে আরেকজন হলো মার্ঘেরেটার থেকে প্রার্থী, মার্ঘেরেটার থেকে দেওয়া হচ্ছে প্রদ্যুৎ বর্দলের পুত্রকে। তো দুই এমপির পুত্র, আর একদিকে গৌরব গগৈ নিজেই এমপি, নিজেই যোরহাটের এমপি, আর এবার যোরহাট বিধানসভা থেকে লড়াইয়ে নেমেছে, সরাসরি মুখোমুখি লড়াইয়ে নেমেছে গৌরব গগৈ। আর এটাই ধরা হচ্ছে যে এই কংগ্রেসের এই যে প্রার্থী তালিকা, 42 জনের প্রার্থী তালিকার সবচেয়ে, যদি কংগ্রেসের তরফ থেকে দেখা যায় তো বলে এটাই একটা পলিটিক্যালি খুব একটা স্মার্ট মুভ বলে দেখা হচ্ছে যে গৌরব গগৈ এবার, মানে ধারণা হয়েছিল যে গৌরব গগৈ 3টা সমষ্টির ভিতরে কোনো একটাতে খেলবে, হয়তো জোরহাট খেলবে, নাহলে গৌরব গগৈ পিতৃ তরুণ গগৈ লেগেসি যেটা কনস্টিটিউয়েন্সি। এই জায়গা থেকে নিলয়, তুমি যে স্মার্ট মুভের কথা বলছো, তাহলে ভোট ঘোষণার আগেই যে এই যে অসমে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেস, এর পেছনে তাহলে এই যে স্মার্ট মুভ বা এই রণকৌশলটা কি?
মানে দেখো এখন গৌরব মানে কংগ্রেসের সাথে একটা মিত্রতা, যেটা একটা মিত্র জোটের একটা যেটা কথা হচ্ছিল যে আরো চারটা বিরোধী দলের সাথে, রাইজার দল, এজিপি আর কমিউনিস্ট দলগুলো সবার সাথে একটা যে একটা অপোজিশন একটা অ্যালায়েন্সের কথা হচ্ছিল বা জোরদার কথা ডায়লগ চলছিল, সেটাতে কিন্তু কংগ্রেসের উপরে অনেক প্রেশার রয়েছিল। বিশেষ করে রাইজের দল বা রাইজের দলের যে এমএলএ অখিল গগৈ, শিবসাগরের থেকে এমএলএ, তো অখিল গগৈর এই সিট শেয়ারিং নিয়ে বা আসনের বিভাজন নিয়ে, কিভাবে আসন কংগ্রেসে কতটা নিজের হাতে রাখবে, কতটা এলআইকে দেবে, সেটা নিয়ে কিন্তু মানে একটা সংঘর্ষ চলছিল। আর পরপর একটা পুরো একটা প্রেশার রয়েছিল গৌরব গগৈর উপর যে সিট শেয়ারিংটা কিভাবে করে। গৌরব গগৈ এর আগেও বলেছিল যে কংগ্রেসে প্রায় 126খানা সিটের 100খানা কংগ্রেসের আগে থাকবে, বাকি 26খানা সিট এই রাইজার দল, এজিপি আরো এক দুটো দলের মাঝে এই বিভাজন করা হবে। ব্যাপারটা হলো যে কোন সিট এখন রাইজার দলের যেগুলো সিট চেয়েছিল সেগুলো সিট কংগ্রেসের পক্ষে ছাড়ার খুব সম্ভব ছিল না। কয়েকটা সিট তো কংগ্রেসে একদমই ছাড়তে চাইছিল না। যেরকম ধরো গুয়াহাটি দিসপুর কনস্টিটুয়েন্সি খুঁজেছিল, দিসপুর কনস্টিটুয়েন্সি মীরাবর ঠাকুর গোস্বামীকে দেওয়া হয়েছে। মীরাবর ঠাকুর গোস্বামী কংগ্রেসের, আসাম কংগ্রেসের বড় নেতা, গত লোকসভা ইলেকশনে এই গুয়াহাটির থেকে লড়াই করেছিল মীরাবর ঠাকুর। তো মীরাবর ঠাকুরকে দেওয়া হয়েছে। তেমন ভাবে অনেক কয়েকটা কনস্টিটুয়েন্সি রয়েছে যেখানে যেগুলো বিরোধী দল রয়েছিল কংগ্রেসের